প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের শাসক বদল করতে গিয়ে এখন হরমুজ খুলতে পেরেই খুশি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা বলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতার কারণে হরমুজ প্রণালী এখন পুরোপুরি খুলে যাবে। কিন্তু গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে ইরানে আগ্রাসন শুরুর আগে হরমুজ খোলাই ছিল। যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। গত রোববার যুক্তরাষ্ট্র যখন সমঝোতার ঘোষণা দিল, তখনও ইরানে তাদের যুদ্ধের মূল লক্ষ্য থেকে অনেক দূরে ছিল। ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছিলেন ইরানের রাজপথে তাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী ইরানিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে। যুদ্ধের শুরুর দিকে এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি নিহত হওয়ার পর ট্রাম্প ইরানিদের বলেছিলেন তাদের নিজেদের দেশ পুনরুদ্ধার করার সময় এসেছে। কিন্তু সেই গণ অভ্যুত্থান আর কখনোই ঘটেনি। এরপর প্রায় 4 মাসে ইরানের নেতারা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর বিধ্বংসী আক্রমণ প্রতিহত করার ক্ষমতা দেখিয়েছেন। বন্ধ করে দিয়েছেন হরমুজ প্রণালী, পঙ্গু করে দিয়েছেন বৈশ্বিক জ্বালানি বাজার। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে এতটাই গভীর ফাটল ধরিয়েছেন, রোববার নিজের 80তম জন্মদিনে ট্রাম্প সাংবাদিকদের কাছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে কাটিয়েছেন। যুদ্ধবিরতির চুক্তিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প ও তার শীর্ষ সহযোগীরা বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। তবে ইরানের নেতারা কয়েক দশক ধরে বারবার একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। রোববারও তেহরান ইঙ্গিত দিয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠিন আলোচনা এখনও বাকি আছে এবং সেটি কেবল তাদের বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার পরই শুরু হবে। রোববার সমঝোতার কথা বলা হলেও চুক্তির বিষয় এখনও প্রকাশ্যে আসেনি, তাই পারমাণবিক বিষয়টি প্রশ্নবিদ্ধ থেকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামগ্রিক ফলাফল মূল্যায়ন করার সময় আসেনি। তবে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। ইরানিদের দমনকারী নেতাদের উৎখাত করার আহ্বান জানানোর বদলে এখন জোর দেওয়া হচ্ছে বর্তমান সরকারের সঙ্গে দর কষাকষির উপর। শান্তি বিঘ্নিত করতে পারে এমন যে কোনো সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট, যেমনটা তিনি রোববার নেতানিয়াহুর সঙ্গেও করেছেন। ট্রাম্প রোববার ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, শাসন পরিবর্তনের কথা যদি বলেন তাহলে আমি শাসন পরিবর্তন নিয়ে কখনোই মাথা ঘামাইনি। বর্তমানে ইরানের তৃতীয় সারির নেতৃত্বের সঙ্গে আলোচনা হচ্ছে। আগের 2 সারির নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে। যে দলটির সঙ্গে আলোচনা করছি তাদের মধ্যে সবচেয়ে যুক্তিবাদী দল। ট্রাম্প ও তার সমর্থকেরা বলছেন, এই যুদ্ধের বড় এক সাফল্য হল ইরানের শীর্ষ নেতাদের কয়েকটি স্তরকে নিশ্চিহ্ন করে দেওয়া। এছাড়া ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচির আরও ক্ষতি করা এবং দেশটির প্রথাগত নৌবাহিনীকে নির্মূল করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে রোববার বললেন, ইরানিরা যদি এই চুক্তি মেনে চলে তাহলে এটি আগামী 50 বছরের জন্য মধ্যপ্রাচ্যকে মৌলিকভাবে বদলে দেবে। তবে মধ্যপ্রাচ্য বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞ এ নিয়ে প্রশ্ন তুলেছেন। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ব্রায়ান কাটুলিস বলেন, এই চুক্তি যদি প্রতিবেদন অনুযায়ী এগিয়ে যায় তাহলে এটি ইরানের নিষ্ঠুর একটি সরকারকে ক্ষমতায় রেখে দেবে এবং অঞ্চলটিকে হুমকিতে ফেলার জন্য ব্যবহৃত অধিকাংশ হাতিয়ারেরই নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন। এছাড়া লেবানন, ইরাক এবং ইয়েমেনে তাদের দুর্বল কিন্তু এখনও বিপজ্জনক আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক রয়ে যাচ্ছে। কাটুলিস বলেন, ট্রাম্প এখানে প্রকৃত অর্থেই পিছু হটেছেন। তিনি জানতেন কোনো ভালো সামরিক বিকল্প ছিল না, তাই তাকে এক ধরনের চুক্তিতে পৌঁছতে হবে। উভয় পক্ষই বিজয়ের দাবি করবে। আগামী 4-5 দিন এই নিয়েই কাটবে। ট্রাম্প যখন চুক্তি নিয়ে কথা বলছিলেন তখন ইরানের প্রতি কঠোর মনোভাবাপন্ন তার কিছু কট্টর সমর্থক প্রশ্ন তুলেছেন, এই মুহূর্তে যুদ্ধ শেষ হওয়া বিশ্বকে আরও ভালো কোনো অবস্থানে দিয়ে গেল কিনা। ট্রাম্প ঘনিষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহাম চুক্তির শর্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইরানের বিবৃতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিবৃতির অমিল থাকায় তিনি চিন্তিত। তিনি বলেন, আইনের মাধ্যমে ইরানের সঙ্গে যে কোনো পারমাণবিক চুক্তি পর্যালোচনা এবং ভোটের জন্য কংগ্রেসে পাঠানো হবে। আমি চূড়ান্ত ফলাফলটি পর্যালোচনার অপেক্ষায় আছি, সময়ই বলে দেবে। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ইরান ইস্যুতে কাজ করা এবং 2015 ইরান চুক্তি হওয়ার সময় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রপতি ড্যান শাপিরো এক্সে লিখেন, ইরান জানে কিভাবে এই আলোচনাকে দীর্ঘায়িত করতে হয় এবং সেই প্রক্রিয়ার মধ্যে সুবিধা আদায় করতে হয়। শাপিরো বলেন, হরমুজ খুলে দেওয়াটাই এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল। ইরান একটি তাত্ত্বিক সুবিধার জায়গাকে অত্যন্ত বাস্তব এবং শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছে। এদিকে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান বিধ্বস্ত, নিহত 8। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমান ঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 এই ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও চোখে পড়ছিল। বার্তা সংস্থা AFP জানায়, বিধ্বস্তের সময় বিমানটি নিয়মিত পরীক্ষার অংশ হিসাবে উড্ডয়ন করেছিল। স্থানীয় এডওয়ার্ড বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হওয়ার সময় এতে সামরিক, সরকারি ও বেসরকারি ঠিকাদারেরা ছিলেন। লস অ্যাঞ্জেলেস থেকে 60 মাইল বা প্রায় 95 কিলোমিটার উত্তরে এই বিমান ঘাঁটির অবস্থান। বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ এখনও চলছে। পরে আরও তথ্য জানানো হবে। 1950-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাক নাম দ্য বাফ, যা বিগ আগলি ফ্যাটের সংক্ষিপ্ত রূপ। আকাশ থেকে ধারণা করা ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান এখনও ধোঁয়া বেরোচ্ছে।
B-52 একটি দীর্ঘ পাল্লার কৌশলগত বোমারু বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এই বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। বিশাল এই বোমারু বিমান 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটি 70,000 পাউন্ডের ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েকশো সাধারণ বোমা বা 32টি পারমাণবিক অস্ত্র সমন্বিত ক্রুজ মিসাইল রাখা যায়। উড্ডয়নরত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি ভরা যায়, ফলে এটি বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করত। সাধারণত B-52 স্ট্র্যাটোফোর্ট্রেসে 5 জন ক্রু থাকেন। তাদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন র্যাডার নেভিগেটর এবং একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার আধিকারিক। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে এসেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে এসেছে। এই চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের 3টি মূল ভিত্তিকে ভেঙে চুরে দিয়েছে এবং তাকে একটি নতুন নিরাপত্তা সংকটে ফেলে দিয়েছে। যে ব্যক্তি নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করতেন এবং আমেরিকান রাজনীতিবিদদের উপর যার প্রকৃত প্রভাব ছিল বলে মনে করা হতো, তিনি কিভাবে তার প্রধান মার্কিন মিত্রের দ্বারা এতটা উপেক্ষিত এবং প্রকাশ্যে এত অপমানিত হতে পারে? যে ব্যক্তি ইসরায়েলের নিরাপত্তা কৌশলের কেন্দ্রে ইরানকে মোকাবিলার বিষয়টিকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিভাবে এমন পরিস্থিতিতে যুদ্ধ শেষ করেন যেখানে অনেকের মতে ইরান আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং ইসরায়েলের মিস্টার সিকিউরিটি বা নিরাপত্তার প্রতীক হিসেবে তার পুরনো রাজনৈতিক পরিচিতি তো ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন ইসরায়েলের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের চাপের মুখে যদি ইসরায়েলকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করতে হয়, তাহলে তার সেই ভাবমূর্তি কিভাবে টিকবে? এখন নেতানিয়াহুর সামনে যেসব পথ খোলা রয়েছে সেগুলো তার জন্য সুখকর নয়। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ গতকাল সোমবার নেসেটে সংক্ষেপে সেই পথগুলো তুলে ধরেছেন। আর তা হলো হয় ইসরায়েলের শ্রেষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ও ধ্বংসাত্মক বিরোধে যাওয়া, অথবা নতমস্তকে ইসরায়েলের স্বার্থগুলোকে বিসর্জন দেওয়া। গত রোববার বৈরুতে হামলার নির্দেশ দেওয়ার সময় নেতানিয়াহু কোনো বিবেচনার পরিচয় দেননি বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটু মন্তব্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তার রাজনৈতিক প্রতিপক্ষ ও গণমাধ্যম বিশ্লেষকেরা। আগামী অক্টোবরের শেষ নাগাদ অনুষ্ঠিত নির্বাচনের আগে এটাকে ইতিমধ্যে সামনে নিয়ে আসছেন তারা। সেই সঙ্গে নেতানিয়াহুর নিজের দল লিকুড পার্টির সদস্য এবং তার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারের কট্টরপন্থী মন্ত্রীদের বক্তব্যেও নিজের শিবির থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর চাপে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে লেবানন সহ সব জায়গায় সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থীরা। ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ট্রাম্পের চুক্তি মানতে আমরা বাধ্য নই। আমরা এই চুক্তির অংশীদার নই যে চুক্তি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। লিকুড পার্টির সংসদ সদস্য এরিয়েল কালনার বিবিসিকে বলেছেন, ইসরায়েল নিজেকে সুরক্ষিত করে যাবে, তবে এর মধ্য দিয়ে ইসরায়েল হামলা অব্যাহত রাখবে তা বোঝানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। নেতানিয়াহুর দলের এই নেতা বলেন, আমাদের যেটা করা দরকার সেটা আমরা করব। আমরা আশা করি আমাদের বন্ধুরা আমাদের বুঝতে পারবে। তিনি আরও বলেন, কখনো কখনো মিত্রদের মধ্যে মতবিভেদ তৈরি হতে পারে এবং মিত্রদেরও তাদের সেই মিত্রদের উচাহ উচিত যখন তারা বিপদে থাকে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাবের সাবেক কর্মকর্তা ও ইরান বিশেষজ্ঞ সীমা সিন বলেন, মার্কিনরা কেন এটা মেনে নিচ্ছেন সেটা বোঝা কঠিন হচ্ছে। লেবাননে কি ঘটবে তা নির্ধারণের ক্ষমতা ইরানকে দেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে হিজবুল্লাহকে সমর্থন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে লেবানি অঙ্গনে হিজবুল্লাহ যে একটি প্রধান রাজনৈতিক শক্তি সেটা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, ইসরায়েল এটা নিয়ে খুশি নয়, সেটা সামরিক বা রাজনৈতিক যে কোনো ক্ষেত্রের জন্য। রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পক্ষ থেকে সমালোচনা ও ক্ষোভের তীব্র কোলাহলের মধ্যেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে এখনও পর্যন্ত নীরব রয়েছেন। সাধারণত কোনো সাফল্যের কৃতিত্ব নিতে তিনি দ্রুত এগিয়ে আসেন, কিন্তু এবার তার এই নীরবতাকে পরবর্তী পথ নির্ধারণে তিনি যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তার ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে। নেতানিয়াহু কয়েক দশক ধরে ভোটারদের যেসব প্রতিশ্রুতি দিয়ে আসছেন তার কেন্দ্রে থাকে নিরাপত্তা, কিন্তু এবার তার জন্য সেই বার্তা নিয়ে যাওয়াটা ক্রমে কঠিন হয়ে উঠছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত হামলার পর নেতানিয়াহুর প্রতিক্রিয়া ছিল ইসরায়েলের নিরাপত্তা নীতিকে আরও আক্রমণাত্মক পথে নিয়ে যাওয়া। হুমকি সৃষ্টি হওয়ার পর তার নিয়ন্ত্রণের পরিবর্তে আগে থেকেই সম্ভাব্য হুমকিকে প্রতিহত করার কৌশল গ্রহণ করা। ইসরায়েলের সামনে থাকা হুমকিগুলো নির্মূল করে মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়াকেই নেতানিয়াহু সেই সমস্যার সমাধান হিসেবে দেখেছিলেন। তবে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার অনেক এলাকা ধ্বংস করে 73,000 মানুষকে হত্যা করলেও হামাস এখনও ভূখণ্ডটির প্রায় অর্ধেক অংশের কর্তৃত্ব ধরে রেখেছে এবং সেখানে আবার নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাছাড়া ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার 8 মাস পরেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং গাজার জন্য যুক্তরাষ্ট্র নিযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও এখনও অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছে। নেতানিয়াহুর নতুন নিরাপত্তা কৌশলের কারণে ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজা, লেবানন ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। অনেক ইসরায়েলি এই দখলদারিকে ভালোভাবেই দেখেন এবং নির্বাচনের আগে এর অবসান হওয়ার সম্ভাবনাও কম।
তবে একই সঙ্গে এটি ইসরায়েলের সামরিক ক্ষমতা ও রিজার্ভ বাহিনীর উপর চরম চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কোনো সুস্পষ্ট কূটনৈতিক পথও এখনও দৃশ্যমান নয়। হিজবুল্লাহ ও ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে বারবার সংঘর্ষের পরেও ইসরায়েলের প্রধান প্রতিপক্ষগুলি নির্মূল হয়নি, বরং তেহরানের ক্ষমতা আরও কট্টরপন্থী নেতাদের হাতে চলে গেছে, যারা যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক শক্তিকে আগের তুলনায় কম ভয় পায় এবং হরমুজ প্রণালীতে প্রভাব বিস্তারের মাধ্যমে আরও বেশি কৌশলগত সুবিধা অর্জন করেছে। বর্তমানে পরিস্থিতি এমন যে ইসরায়েলের চিরপ্রতিদ্বন্দ্বী শক্তিকেই ইসরায়েলের প্রধান মিত্রের উপর প্রভাবশালী অবস্থানে দেখা যাচ্ছে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের শীর্ষ ইরান বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিচ বলেন, ইসরায়েলের এই ব্যর্থতা ইরান বিষয়ক তার কৌশল পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তার মতে, ইসরায়েলকে আরও বাস্তববাদী ও সংযত প্রাধান্য নির্ধারণ করতে হবে। ইসরায়েল হায়ম নামের একটি পত্রিকায় ড্যানি সিট্রিনোভিচ লিখেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর যে কোনো পদক্ষেপকে ওয়াশিংটনে চুক্তি ভণ্ডলের একটি চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর কঠোর প্রতিক্রিয়া আসতে পারে। ওবামা প্রশাসনের সময় বেনিয়ামিন নেতানিয়াহু কংগ্রেস ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে সমর্থন আদায় করে হোয়াইট হাউসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তার সেই সুযোগ নেই বললেই চলে।